দর্শক, স্বাগত সবাইকে। আনোয়ার ইস্পাতে এই সময়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। ওমিক্রন দেশে ঢুকেছে, শনাক্ত হয়েছে, সেটা সবাই ইতিমধ্যে জানেন। প্রতিবেশী দেশগুলোতেও পাওয়া গেছে এর ভ্যারিয়েন্ট। সবাই বলছেন যে সতর্কতাই একমাত্র এর থেকে রক্ষা পাওয়ার উপায়। ভ্যারিয়েন্টের বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকার জন্য বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং খুব শীঘ্রই 7-10 দিনের মধ্যে এই বুস্টার ডোজ শুরু হচ্ছে, সেই কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। এছাড়া অন্যান্য প্রসঙ্গের মধ্যে যারা বিশেষ করে যে বুস্টার ডোজ দেওয়া হবে তাদের 7 থেকে 10 দিনের মধ্যে যাদের দেওয়ার কথা বলা হচ্ছে 60 এবং ফ্রন্ট লাইনারদেরকে এটা দেওয়া হবে। তবে শনাক্তের হার নর্মালি যে কোভিডের ওমিক্রন ছাড়াও শনাক্তের হার কিন্তু আস্তে আস্তে বাড়ছে। গত কয়েকদিনে 13%-এর উপরে শনাক্ত হার বাড়ছে, এই ধরনেরই খবর। এবং ওমিক্রনে অন্যান্য দেশেও যে সংক্রমণ সেটাও বেড়ে চলেছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট তিনি আক্রান্ত হয়েছেন ওমিক্রনে। ব্রিটেনের প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে, যদিও বলা হচ্ছে এটি অতটা ফ্যাটাল নয়, অতটা ভয়ঙ্কর নয়, কিন্তু তারপরেও মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আলাপ করব। অন্যান্য প্রসঙ্গ যেটি আছে সমসাময়িক বিষয়ের মধ্যে খুবই আলোচিত এই সময়, পুলিশের আইজি, র্যাবের ডিজি সহ যে কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই বিষয়টি নিয়ে কি করা যায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কিভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করা যায় বা এই বিষয়টি কাজ করা যায়, তার জন্য 3জন মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী। ক্যাবিনেট সেক্রেটারি আজকে এটা জানিয়েছেন। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে এই নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দেশে জঙ্গিবাদ উৎসাহিত হবে, এবং অন্যান্য মন্ত্রীও এই বিষয়ে কথা বলেছেন। ওবায়দুল কাদের অন্য একটি প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন, ডক্টর মুরাদের প্রসঙ্গ তুলে বলেছেন যে বিএনপির একজন নেতার কথা বলেছেন যে তিনিও অশালীন ভাষা ব্যবহার করেছেন, এবং এই কারণে অশালীন ভাষা যিনি ব্যবহার করছেন তাকে দলের পক্ষ থেকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, সেই প্রসঙ্গটি তুলেছেন। এবং এই সংক্রান্ত একটি মামলা হয়েছে। আবার ডক্টর মুরাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে, কয়েকটি মামলা হয়েছে, তার মধ্যে দুটি খারিজ হয়ে গেছে রিজিনাল সিকিউরিটি অ্যাক্টে। বিষয়টি নিয়ে আলাপ করব। এবং বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সরকারকে বাধ্য করা হবে, সেই কথা আবারও বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশে চিকিৎসা সুযোগ না দিলে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে, সেটিও বলেছেন। ইভেলির ইস্যুতে 8 সপ্তাহের আগাম জামিন পেয়েছেন মিথিলা এবং শবনম ফারিয়া। মাসুদ রানা এবং কুয়াশা সিরিজের বইগুলোর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেন নন, লেখক শেখ আব্দুল হাকিম। হাইকোর্ট আজকে এই দিয়েছে, এই সিদ্ধান্ত দিয়েছে। দিনের ঘটনাগুলো আমরা বললাম, আলাপ করব। স্টুডিওতে দুজন অতিথিকে প্রথমে স্বাগত জানাচ্ছি, এবং জুম প্ল্যাটফর্মেও আমাদের সঙ্গে আজকে একজন অতিথি রয়েছেন। তিনি ওমিক্রনের বিষয় নিয়ে কথা বলবেন। আইডিসিআর উপদেষ্টা ডক্টর মোস্তাক হোসেন, সবাই তাকে চেনেন, প্রতিনিয়ত কথা বলছেন। স্বাগত জনাব ডক্টর মোস্তাক হোসেন আপনাকে। আর স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, স্বাগত আপনাকে। এবং সিনিয়র জার্নালিস্ট দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান, স্বাগত আপনাকে। যেহেতু সূচনা করেছি আমরা ওমিক্রন দিয়ে, ওমিক্রন দেশে এসেছে এবং প্রধানমন্ত্রী সবসময় ওমিক্রনের বা করোনার ঝুঁকি নিয়ে কথা বলেছেন এবং মানুষকে সতর্ক করেছেন। আজকে তিনি বিশেষভাবে এই কথাটি যেহেতু বলেছেন, সতর্কতার লেভেল, প্রস্তুতি, এগুলো নিয়ে আরেকবার ডক্টর মোস্তাক হোসেনের কাছে শুনবো। ডক্টর মোস্তাক হোসেন, কতটা ঝুঁকিতে আমরা আছি এবং আমাদের করণীয় প্রস্তুতি এসব নিয়ে আইডিসির উপদেষ্টা হিসেবে আপনি আমাদেরকে যদি একটু ব্রিফ করেন, কথা বলেন কি বাস্তবতা আমাদের এই মুহূর্তে। জি, ধন্যবাদ। ভ্যারিয়েন্টগুলো যখনই শনাক্ত করেছেন বিজ্ঞানীরা, জনস্বাস্থ্যের গুরুত্ব বুঝে সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধাপে ধাপে সেগুলোকে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট ঘোষণা করেছে। প্রথমে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং, অর্থাৎ যেটা পর্যবেক্ষণ, তারপর হচ্ছে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট, যেটা মনোযোগ আকর্ষণ করে, তারপর হচ্ছে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, উদ্বিগ্ন ভ্যারিয়েন্ট। এখানে কিন্তু ভ্যারিয়েন্টটা যখন আবিষ্কার হলো, তার যে বৈজ্ঞানিক নাম সংখ্যা দিয়ে সেটি করার পরপরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এত বেশি পরিবর্তন হয়েছে, সরাসরি উদ্বেগজনক ভেরিয়েন্ট ঘোষণা করেছে। দুটো ধাপ অতিক্রম করতে হয়নি।
কারণ আগে ভাগেই যদি আমরা সতর্ক করি তাহলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি কমানো যাবে। এখনো পর্যন্ত এই ওমিক্রন ভেরিয়েন্টের তাদের যে ক্ষতি করার ক্ষমতা সেটি পরিপূর্ণভাবে তথ্য পাওয়া যায়নি। তবে এটা নিশ্চিত যে এটা দ্রুত ছড়াতে পারে, ডেল্টার চাইতে বেশি দ্রুত ছড়াতে পারে, এবং ডেল্টা যে আমাদের টিকা কিংবা যারা আগে সংক্রমিত হয়েছেন তাদেরকে পুনরায় সংক্রমিত করার যে ক্ষমতা ডেল্টার চাইতে এটা বেশি, এ দুটো নিশ্চিত। কিন্তু রোগীর অবস্থা আরো বেশি গুরুতর খারাপ করে কিনা, কিংবা এই করোনা ভাইরাস শনাক্তকরণের যে আমাদের বৈজ্ঞানিক যন্ত্রপাতি, বৈজ্ঞানিক পদ্ধতি সেটাকে এটা অকার্যকর করে কিনা, এইগুলো কিন্তু এখনো প্রকাশিত হয়নি। কারণ এখনো পর্যন্ত ওমিক্রন যাদের মধ্য দিয়ে ডেটা সাউথ আফ্রিকা থেকে পেয়েছি আমরা, সেখানকার চিকিৎসক বলেছেন তারা একটা ছাত্র হোস্টেলে তারা বয়সে তরুণ এবং যুবক তাদের মধ্যে হয়েছে, বা তারা টিকা পেয়েছে হয়তো। যারা টিকা পেয়েছেন তারা ওমিক্রন বা ডেল্টা দিয়ে সংক্রমিত হলেও তাদের অবস্থা কিন্তু অতটা খারাপ হয় না, এবং যারা বয়স কম তাদের গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকিটা কম। তবে দেখুন, যারা ভ্যাকসিন নেয়নি কিংবা যাদের বয়স বেশি, যাদের ওজন বেশি, অন্যান্য অসুস্থতা আছে, তাদের মধ্যে যদি ব্যাপকভাবে ওমিক্রনটা ছড়ায় তাহলে যে মৃত্যুর যে এখন যে সংখ্যা, রোগী অনুপাতে মৃত্যুর সংখ্যা বাংলাদেশে 100 জনে 2 জনেরও কম, 1.78। যদি এখানে 100 জন রোগীর জায়গায় 1 লক্ষ রোগী হয়ে যায় তাহলে কিন্তু মৃত্যুটাও বাড়বে। কাজে ওমিক্রন যদি মানে ডেল্টার চাইতে গুরুতর নাও হয়ে থাকে, কিন্তু এটা যদি ছড়িয়ে থাকে, এটা তো করোনা ভাইরাস, সন্দেহ নেই, সেক্ষেত্রে যত বেশি ছড়াবে তত বেশি মৃত্যুর ঝুঁকিটা হবে। কারণ আমাদের মতো দেশে এখনো অধিকাংশ মানুষ টিকা পায়নি, যদিও অনেক মানুষ টিকা নিয়েছেন। আমরা দ্রুত লক্ষ্যমাত্রা পূরণ করার দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু এখনো কিন্তু আমরা শতকরা 40% যে লক্ষ্যমাত্রা ডিসেম্বরের মধ্যে, সেটা কিন্তু আমরা এখনো হয়নি, হয়তো আরো 2-1 মাস লাগবে। কাজে বিপুল সংখ্যক মানুষ টিকার বাইরে আছে, এবং এর বাইরে যারা আছেন তারা সবাই যে সংক্রমিত হয়েছেন তাও বলা যাবে না। বাংলাদেশে মোটামুটি বলা যেতে পারে অর্ধেক মানুষ করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে। যদি আমরা খুব উদারভাবে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের কোটি কোটি মানুষ এর বাইরে আছেন, যারা এই ওমিক্রন বলুন বা ডেল্টা কিংবা করোনা ভাইরাসের আবির্ভাব দ্বারা যদি তারা আক্রান্ত হন তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে। কাজে আমাদেরকে পরিপূর্ণভাবে সতর্ক থাকতে হবে। ব্রিটেনে ইতিমধ্যেই আপনি বলেছেন, ব্রিটেনের অনেক সংক্রমণটা ডেল্টাকে এটা প্রতিস্থাপন করে কিনা, ডেল্টাকে হটিয়ে দিয়ে ওমিক্রন জায়গা করে কিনা সেরকম লক্ষণ দেখা যাচ্ছে। একজন রোগী হয়তো মৃত্যুবরণ করেছেন, দেখার বিষয় তিনি টিকা নিয়েছিলেন কিনা কিংবা তার বয়স কত। কাজে আমাদেরকে পরিপূর্ণভাবে সতর্ক থাকতে হবে, এবং এই সতর্কতা কিন্তু আগের মতোই। করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের 3টা জিনিস করতে হয়। একটা হচ্ছে যারা রোগী শনাক্ত হচ্ছে তাদেরকে ব্যবস্থাপনায় আনতে হয়, তারা যেন আলাদা থাকতে পারে এবং চিকিৎসা হয়। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে ভিড়ের জায়গাগুলো নিয়ন্ত্রণ করা। তৃতীয় হচ্ছে ব্যাপক আকারে টিকা দেওয়া, যা বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ। তাহলে নিশ্চয়ই বাংলাদেশে আমরা ওমিক্রন আমাদের এখানে চলে এসছে, কিন্তু ব্যাপক আকারে ওমিক্রন ছড়িয়ে পড়াটা যদি আমরা বিলম্বিত করতে পারি, সময় বা পাবো, অন্যান্য দেশে কিভাবে এটা ব্যবস্থাপনা করে সেটা দেখে কিন্তু আমাদের দেশে সেই ব্যবস্থাগুলো আমরা করতে পারবো, আমাদের ক্ষয়ক্ষতিটা আমরা অনেক কমিয়ে রাখতে। ডাক্তার মোস্তাক, আসছি আপনার কাছে। প্রফেসর নিজামুল হক ভূঁইয়া, কিভাবে সংক্রমণের মোকাবেলা বা সংক্রমণ প্রতিরোধ করার, এখন তো ধরেন যে ওমিক্রন মাত্র আসছে, এটাকে রুখে দেওয়ার জন্য বা এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? ধন্যবাদ জহির ভাই আপনাকে। আমি ডাক্তার মোস্তাক ভাইয়ের বক্তব্য শুনেছি, উনি যথাযথ বলেছে। আপনারা দেখেছেন বেশ কিছুদিন থেকে সাউথ আফ্রিকাতে ওমিক্রনটা ছড়িয়ে পড়ার পর এটা পর্যায়ক্রমে সাউথ আফ্রিকা এবং ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে এটা ছড়িয়ে পড়েছে। ভারতে এসেছে, আমাদের 2 জন নারী ক্রিকেটারের মাধ্যমে আমাদের দেশে চলে আসছে। প্রথম দিকে WHO বলেছে যে এটার ভয়ঙ্কর রূপটা বলেছিল, পরবর্তী পর্যায়ে যে যেটা অত ভয়াবহ না, এমনকি বলেছে অনেক বাচ্চাদের হচ্ছে এবং এটা অনেকটা মানে তারা রোগমুক্ত হচ্ছে, সেটাও বলেছে। কিন্তু আজকে আমরা দেখেছি যে ব্রিটেনে একজন মৃত্যুবরণ করেছে, এটা একটা অ্যালার্মিং আমাদের জন্য। তো আমাদের এখানে যেটা দেখছি যে আমরা সম্প্রতি গত কয়েকদিনে
আমাদের বাংলাদেশে আমরা মনে হচ্ছে যে করোনা মুক্ত হয়ে গিয়েছি, কারো মুখে মাস্ক নেই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানগুলো আমরা করেছি, আমাদের ছাত্ররা তো মাস্ক পরেই নাই। ছাত্রদের দোষ দেবো, আচ্ছা ওরা ইয়াং, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আছে, আমরা মনে করি যে তারা, এমনকি বিশ্ববিদ্যালয় খোলার পরও আমাদের কোনো ছাত্র এ পর্যন্ত ওইভাবে করোনা সংক্রমিত হয় নাই। কিন্তু আমরা দেখেছি এই যে সম্প্রতি কতগুলো বিয়ের অনুষ্ঠানে গিয়েছি, বেশ কবে বিয়ের অনুষ্ঠানগুলোতে গিয়ে আমরা দেখেছি যে যেভাবে গাদাগাদি করে মানুষ আসতেছে এবং মানুষ যেভাবে বিয়ের অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করছে, এমনকি আমরা দেখেছি যে পর্যটনগুলো খুলে দিয়েছে। এই যে আপনাদের গিয়ে দেখবেন যে কক্সবাজারের হোটেলগুলোতে সিট নেই, সবাই আর এখন ডিসেম্বর মাস বাচ্চাদের পরীক্ষা অনলাইনে বা অফলাইনে যেভাবে পরীক্ষা শেষ হচ্ছে এবং এসএসসি পরীক্ষাটাও শেষ হয়ে যাচ্ছে, দেখা যাবে যে সবাই কিন্তু আগের মতো ওইভাবে ছড়িয়ে পড়বে। এমনকি এই কারণে কিন্তু আমরা সেও সতর্কতাটা অবলম্বন করছি না। আমাদের পূর্বে যখন আমরা স্বাস্থ্যবিধিগুলো সরকার বিভিন্নভাবে পদক্ষেপ নিয়ে, যেভাবে সমালোচনা করুক না কেন, সরকার অনেকভাবে পদক্ষেপ নিয়েছে, আমরা অনেকটাই মেনেছি। যদিও ঈদের সময়গুলোতে আমরা ওইভাবে মানতে পারি নাই, গাদাগাদি করে বাড়িতে গিয়েছে, পিষ্ট হয়ে মানুষ মৃত্যুবরণও করেছে। আমরা মনে করি যে আমাদের স্বাস্থ্যবিধিগুলো, যে আজকে দেখুন আমাদের 1.75, এতদিন আমরা একটা আশার আলো দেখছিলাম যে 1.05, 1.20, 1.50 ভাবলাম যে বোধহয় করোনা কমে গেছে, কিন্তু আজকে 1.75 দেখার পর, এমনকি আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের বেশ কয়েকজন শিক্ষক ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন। ইভেন কি দুঃখজনক হলো সত্য, আমাদের একজন শিক্ষক, অত্যন্ত ব্রিলিয়ান্ট শিক্ষক হাসান মাহমুদ, ফিশারিজ ডিপার্টমেন্টের শিক্ষক, খুবই বড় রিসার্চার, উনি গত 8 তারিখে করোনা সংক্রমিত হয়ে দ্বিতীয়বার করোনা হয়েছেন, ডাবল ডোজও দিয়েছেন, কিন্তু উনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তো সুতরাং আমাদেরকে করোনার ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং আমাদের স্বাস্থ্যবিধি মেনটেন করি, আমরা যে কাজগুলো করছি সেগুলোই করা উচিত বলে আমি মনে করি। সোহরাব হোসেন, ইনি তো প্রফেসর নিজামুল হক ভাই তো মানে আমাদের ডোমেস্টিক কী বলে অ্যাওয়ারনেস নিয়ে বললেন, কিন্তু আমরা যখন একটা ভ্যারিয়েন্ট ঢুকে ওই সময় কিন্তু বেশিরভাগই আমরা কনসার্ন, যেমন চায়না থেকে যখন উহান থেকে প্রথমে এসে তখন, বা ইটালি থেকে লোকজন আসে, ইউরোপ থেকে যখন ঢুকছে তখন কিন্তু একটা হচপচ অবস্থা হয়ে গেছিলো এয়ারপোর্টের অবস্থা। তারপরে ডেল্টা ভ্যারিয়েন্টের সময় আমরা বর্ডারিং যে কান্ট্রি সেখানকার প্রপার নিয়ন্ত্রণ করতে পারি নাই, এরকম একটা ব্যাপার ছিল। আসলে কোন জায়গার মধ্যে আমাদের প্রপার মানে দরকার না, প্রথমত হচ্ছে সীমান্ত, সেখানে কড়াকড়ি যে স্বাস্থ্যবিধি আছে সেটি পুরোপুরি মেনে চলা, এবং যা প্রথমত শনাক্ত করতে হবে যারা বাইরে থেকে আসছে প্রত্যেককে, এবং যদি শনাক্ত হয়ে যায়, মানে কেউ সংক্রমিত হয়ে যায়, তাকে বিচ্ছিন্ন করতে হবে। এবং বিচ্ছিন্ন মানে আগে যেমন ডেল্টার সময় বা তারও আগে আমরা দেখেছি এই 2-4 দিন থাকার পর চলে যেত, অনেকে হোটেলে 3 দিন থেকে বা 2 দিন থেকে বাসায় চলে যেত এবং সংক্রমিত হতো, তার পরিবারের সদস্যদের সংক্রমিত করত। যেটি ঠিক যে জিম্বাবুয়ে যে আমাদের নারী ক্রিকেটার গিয়েছিলেন, তাদের মধ্যে 2 জন আক্রান্ত হয়েছেন, আশা করি অন্যরা আক্রান্ত হননি। কিন্তু এর আগে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে প্রায় 200-250 মানুষ দক্ষিণ আফ্রিকা থেকে আসছেন যারা মিসিং, মানে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা কিন্তু বেশ 15-20 দিন আগে। তো এর মধ্যে আমরা খুঁজলাম কিনা, আমরা খুঁজে বের করতে পারলাম কিনা, এটি কিন্তু খুব জরুরি ছিল, যে কারণ তারা কাউকে সংক্রমিত করছে কিনা, তার পরিবার, তার স্বজন, তার প্রতিবেশী, এটি একটি দেখা। আরেকটা সীমান্তের বিষয়টি, যেমন আমরা বিমানবন্দরে আমরা প্রতিরোধ করলাম, কিন্তু স্থল সীমান্ত বিশাল, আমাদের 4,000 কিলোমিটারেরও বেশি। সেখানে স্থল বন্দর এবং বন্দরের বাইরে থেকেও কিন্তু মানুষ, বন্দরের বাইরে সাধারণ লোকালয়েও মানুষের আসা যাওয়া আছে, ব্যবসা বাণিজ্য আছে। বিশেষ করে ভারত থেকে যেসব পণ্য আসে, এখান থেকে যেসব পণ্য যায়, তার সঙ্গে পরিবহন যায়, মানুষ যায় বা মানুষ আসে, তাদের বিষয়টা খুবই কিন্তু আমি মনে করি যে সতর্ক থাকা, তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা, এবং প্রতিটি ক্ষেত্রে, যেটা আমাদের এখান থেকে কেউ বাইরে যেতে হলে তাকে কিন্তু পরে 24 ঘন্টা বা 48 ঘন্টার পূর্বের নিতে হয়, শনাক্তপত্র নিতে হয়। তিনি টিকা দিয়েছেন বা আক্রান্ত হননি, তারপরেও এটা পরীক্ষা করতে হয়। তো এগুলো নিশ্চিত করা প্রত্যেকের ক্ষেত্রে, যারা আসবে এবং যাবে, বিশেষ করে যারা বাইরে থেকে আসবে। কারণ আমরা জানি না এখনও, এটা ঠিক যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমে যে ভয়টা পাইয়ে দিয়েছিল যে এটি অনেক বেশি শক্তির,
সেটি হয়তো কম, কিন্তু সংক্রমণ হওয়া আরেকটি যেটা ডাক্তার মোস্তাক বললেন, সেটির সাথে একমত যে আমরা টিকায় কিন্তু খুব এগোতে পারিনি। আমরা বুস্টার ডোজের কথা বলছি। বুস্টার ডোজ হচ্ছে দ্বিতীয় ডোজ দেওয়ার পরে 2 ডোজ দেওয়ার পরে তৃতীয় ডোজ দেওয়া, কিন্তু যারা টিকা পানি নেয় তাদের কি হবে? তো সেক্ষেত্রে, এবং আমরা কিছু শিক্ষার্থীদেরও দিয়েছি, তরুণদের দিয়েছি, শিশুদেরও দিয়েছি যারা 18 বছরের নিচে, কিন্তু এই সার্বজনীন যে টিকা দান কর্মসূচি সেখানে আমরা খুব এগোতে পারিনি। ডক্টর মোস্তাক, প্রশ্নটি করেছিলাম জনাব সালাম হাসানের কাছে, আপনাকেও একই প্রশ্ন যে আমাদের যে প্রস্তুতির ব্যাপারটা, মানে যে বর্ডার, এয়ারপোর্টস, এই প্রস্তুতিটা কেমন? আর সেকেন্ড থিং হচ্ছে যে আপনি নিজেও বললেন যে আমাদের টিকার যে নেটওয়ার্কটা সেটা মানে এখনও এক্সপেক্টেড লেভেলে যায়নি, সেখানে আবার বুস্টার ডোজও দেওয়া হচ্ছে, এটার বেনিফিটটা কি কেমন হবে? ডক্টর মোস্তাক। ধন্যবাদ। আমাদের সীমান্ত কিন্তু সীমান্ত ব্যবস্থাপনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করার পরদিন থেকে কিন্তু আবার সব জোরদার, আগে থেকে সেটা ছিল, কিন্তু বিশেষ করে কারা কেউ জ্বর নিয়ে আসছে কিনা, আফ্রিকা থেকে যে কারা আসছে সেটা লক্ষ্য রাখতে বলা হয়েছে। তবে সরকারি সিদ্ধান্ত হয়েছে আরো কিছুদিন পরে যে দক্ষিণ আফ্রিকা সহ যে আশেপাশের 6টি দেশ যেখানে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে ওমিক্রন ভেরিয়েন্টে, সেখান থেকে আসলে 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হবে। সেই সিদ্ধান্ত এসছে কয়েকদিন পরে, সেটি মানা হচ্ছে। এবং ভারতের সাথে যারা স্থল সীমান্ত, সেখানেও কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে যে তারা ভারত থেকে এসছে নাকি ভারতে আসার আগে তারা কোথায় ছিল। এগুলো কিন্তু আমাদের একটা অভিজ্ঞতা আছে। ডেল্টার সময় একটু এলোমেলো ছিল প্রথম দিকে, কারণ সিদ্ধান্তগুলো বা করণীয়গুলো অতটা পরিষ্কার ছিল না। এই বিষয়ে কিন্তু আগে থেকে ব্রিফ করা হয়েছে, সীমান্তে ব্যবস্থা করা রয়েছে। তবে আপনি যেটা বললেন যে যদি আমাদের প্রতিবেশী দেশে, বিশেষ করে ভারতের সংলগ্ন পশ্চিমবঙ্গ অঞ্চলে যদি ওমিক্রনটা ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয় প্রকার যাতায়াতটা কিন্তু আছে। বাড়ির উঠানের মাঝখান দিয়ে সীমান্ত চলে গেছে, ধান ক্ষেত এই পারে, বাড়ি ওই পারে, এরকম বেশ কিছু জায়গা কিন্তু আছে। সেক্ষেত্রে স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন, কমিউনিটি নেতৃবৃন্দ, যারা ওখানকার ছাত্র যারা আছে, তাদেরকে এই বিষয়ে মানে মানুষকে সহযোগিতা করতে হবে যে এই ধরনের ঘটনা যেন না ঘটে, এবং যদি কেউ ঘটিয়েই ফেলে তাকে যেন তাদেরকে কোয়ারেন্টিনে নিয়ে যায়। কারণ আমরা ঝুঁকি নিতে পারি না। ডেল্টার সময় কিন্তু আমরা 1 মাস ঠিকিয়েছি, কিন্তু 1 মাস পরে তো এখানে সংক্রমণটা বেড়েছে এবং হঠাৎ করে অনেক মানুষই তারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, মৃত্যুবরণ করেছে। তাহলে সেই ব্যবস্থাপনাগুলো আগের চাইতে ভালো হবে আমরা আশা করি। কিন্তু আগের চাইতে যদি ওমিক্রনটা আরো বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে তো আমাদের আরো বড় চ্যালেঞ্জ হবে। সেক্ষেত্রে আমাদের এখন থেকে সেই যেখানে যেখানে আমাদের দুর্বলতা ছিল সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকে আমাদের অ্যাড্রেস করা দরকার আছে। টিকার বিষয়ে, হ্যাঁ, আমরা টিকা কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত মাত্রায় করতে পারিনি। টিকা সমস্যা ছিল বেশ কিছুদিন, এখন কিন্তু টিকা যথেষ্ট পরিমাণে আছে। এবং টিকা যদি মানে আরো বেশি আসে, বিশেষ করে অতি শীতল তাপমাত্রায় যে সমস্ত টিকা রাখতে হয় সেগুলো সংরক্ষণ করবার মতো আমাদেরকে আরো যারা ব্যক্তিগত পর্যায়ে শীতল গুদাম আছে তাদের কাছে হয়তো আমাদের সাহায্য এখনো তারা করছেন। বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের যে কোল্ড রুম, যেখানে -70 ডিগ্রি তাপমাত্রায় টিকা রাখা যায়, সেখানে কিন্তু টিকা রাখা আছে। তবে সরকারের পক্ষ থেকে আমার মনে হয় যে ইতিমধ্যেই এই সক্ষমতা বাড়ানো দরকার ছিল, কারণ এই করোনা ভাইরাসের টিকা অভিযান কিন্তু আরো কয়েক বছর চলবে এবং আমরা বিভিন্ন উৎস থেকে টিকা আনছি। সেগুলো একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে অতি শীতল তাপমাত্রা রাখতে হচ্ছে। যাই হোক, তো যে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজের কথা বলা হচ্ছে, হ্যাঁ, এটা ঠিকই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ করে বলছে যে টিকার বৈষম্য যদি দূর না করা যায়, তাহলে কিন্তু যারা টিকা পাবে না তাদের মধ্যে এই ভাইরাসটা ছড়িয়ে পড়লে নতুন নতুন ভ্যারিয়েন্ট তৈরি হবে। সেই ভ্যারিয়েন্ট যদি তৈরি হয়, তারা যারা টিকা পাচ্ছেন তারা কিন্তু তারাও সংক্রমিত হওয়ার ঝুঁকিতে থাকবেন। কাজে এটা যেমন আন্তর্জাতিক পর্যায়ে এটা প্রযোজ্য যে আফ্রিকার বেশ কয়েকটি দেশ, প্রশান্ত মহাসাগরের বেশ কয়েকটি দেশ, তারা কিন্তু যারা ফ্রন্টলাইনার তারাও কিন্তু প্রথম ডোজের টিকা বেশ কয়েকটি দেশে এখনো পায়নি এবং খুবই কম। আমাদের দেশে আমরা একটু ভালো হলেও
আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রচুর সংখ্যক মানুষ টিকা আওতায় বাইরে রয়ে গেছে। কাজেই আর দেশের ভিতরে যদি আমরা এই টিকার যে সমতা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বলছে নিশ্চিত করতে না পারি, আমরা যদি কিছু লোক সমাজের কিছু উচ্চতর মানুষ আমরা টিকা নিয়ে বসে থাকি, আর বিপুল সংখ্যক প্রান্তিক মানুষ তারা যদি টিকা না পান, তাহলে কিন্তু আমাদের দেশের ভিতরে তাদের মধ্যে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট তৈরি হতে পারে, শক্তিশালী করোনা ভাইরাসের ধরন তৈরি হতে পারে, আমরা ক্ষতিগ্রস্ত হব। ডক্টর মোস্তাক, মানে আপনার প্রশ্ন হচ্ছে যে বুস্টার ডোজের বেনিফিটটা কি হবে? মানে যখন আপনি একটা বিস্তর লার্জ সেকশন অফ পিপল স্টিল আনঅ্যাটেন্ডেড, ভ্যাকসিনেশনের মধ্যে নাই, তখন আপনি বুস্টার ডোজ দিয়ে আপনার সুবিধাটা কি হবে? জাস্ট কিউরিয়াস। এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা কথা বলেছে যে যারা মানে এটা মানে তারা বলে যে একজন এক একটা মানুষের জন্য এক একটা আলাদা ব্যবস্থা করতে হবে। যে যদি কোনো মানুষ দীর্ঘদিন থেকে রোগে ভুগছেন, তার ক্যান্সারের ওষুধ খাচ্ছেন, বা তার কিডনি ডায়ালাইসিস হচ্ছে, ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত, এই ধরনের যারা খুবই অসুস্থ রোগী আছেন, কিংবা যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার ঝুঁকিটা বেশি, এই ধরনের মানুষকে বুস্টার ডোজ দেওয়া যেতে পারে। কিন্তু ঢালাও ভাবে বুস্টার ডোজ দেওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এখানে ফ্রন্টলাইনারদের দেওয়ার সিদ্ধান্তটি ইতিবাচক মনে করেন? হ্যাঁ, ফ্রন্টলাইনারদেরকে দেওয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে যারা সরাসরি মানুষের সংস্পর্শে আসতে বাধ্য হচ্ছেন পেশায়, তাদেরকে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে ঢালাও ভাবে দেওয়ার অবকাশ আছে। কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা হলো আমাদের এখানে যখন টিকাটা শুরু হলো, আমরা কিন্তু আমাদের প্রাধিকার তালিকাতে যারা দীর্ঘদিন রোগে ভুগছেন তাদেরকে রেখেছিলাম, কিন্তু দীর্ঘদিন রোগে ভুগছেন এই রেকর্ডটা কিন্তু কোথাও আমরা এইভাবে নেই। তাহলে একজন যদি এসে দাবি করেন যে আমি রোগে ভুগছি, সেটা কিভাবে ভেরিফাই করা হবে? এটা একটা জটিল প্রক্রিয়া। এই জন্য বাংলাদেশে কিন্তু আমরা প্রথমে এই যে কোমরবিড বলা হয়, অন্যান্য রোগে ভুগছেন তাদেরকে তালিকায় না রেখে আমরা একবারেই যারা বয়স বেশি সে বয়স ভিত্তিক দেওয়া হয়েছে। এবারে মনে হয় তাই করা হয়েছে যে রোগী চিহ্নিত করার চাইতে বয়স ভিত্তিক চিহ্নিত করা সহজ, তাদেরকে বুস্টার ডোজ দেওয়ার জন্য একটা আলোচনা হচ্ছে। জি, ধন্যবাদ ডক্টর মোস্তাক আপনাকে। এই পর্যায়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিদায় জানাচ্ছি। আশা করছি আবারও আপনাকে পাবো আমাদের এই কোভিড সংক্রান্ত বিভিন্ন আলোচনায়। আমরা একটু প্রসঙ্গটা পাল্টাতে চাচ্ছি। জনাব সৌরভ হাসান, এই যে রাজনীতিকদের অশালীন কথাবার্তা, এগুলো নিয়ে আবার দুই দলের মধ্যে এখন আবার একটা বাকযুদ্ধ চলছে, আপনি কিভাবে দেখেন এই বিষয়টা? না, প্রথমত হচ্ছে যে বাকযুদ্ধ করে তো একে অপরকে দায়ী করার চেষ্টা এবং সেটাই কি নিজের দায় এড়ানোর জন্যে। প্রথমত হচ্ছে যে আমরা যদি সিদ্ধান্ত নেই, আমাদের রাজনৈতিক নেতৃত্ব যদি সিদ্ধান্ত নেন যে কেউ কারো বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করবে না, অমার্জিত ভাষা ব্যবহার করবেন না, কেউ কাউকে হেয় করবেন না, কথা দিয়ে অপমান করবেন না, এবং এক ধরনের শালীনতা বজায় রাখবেন, তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। এখন কে আগে বলেছে, কে কম বলেছে, বেশি বলেছে, এই বিতর্কে না যেয়ে, হ্যাঁ, যে দলেরই নেতাকর্মী যদি এই ভাষা ব্যবহার করে থাকে, সেটা তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে, তাহলে সেটা দলেরই উচিত তাদেরকে বিরত রাখার চেষ্টা করা। যে দুঃখজনক ঘটনাটা ঘটে গেল যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী এবং তার অডিও ভিডিও ফাঁস হয়ে আমরা জানতে পারলাম যে তিনি কি পুরো নারী জাতির সম্পর্কে কি বিদ্বেষপূর্ণ, কি ঘৃণা প্রকাশ করেছে, কি অশালীন ভাষা ব্যবহার করেছে, এবং যে কারণে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে। তাই মনে করি যে এটি এক ধরনের নৈতিক স্খলন, এবং এই নৈতিক স্খলন দিয়ে রাজনীতি রাষ্ট্রকে পথ দেখাবে, রাজনীতি মানুষকে পথ দেখাবে, রাজনীতি দেশকে সামনে এগিয়ে নেবে। কিন্তু সেখানে যদি রাজনৈতিক নেতৃত্ব বা কোনো নেতা বা নেত্রী বা কোনো কর্মী এ ধরনের কাজ করে, তাদের উচিত যে নিজের দল থেকেই সেটি আত্মশুদ্ধির চেষ্টা করা। যেমন এখানে যিনি কথা আসছে যে হ্যাঁ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অনেকেই বলেছেন যে তারা ব্যবস্থা নিয়েছে অশালীন ভাষা ব্যবহারের জন্য, তারা সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, বিএনপি নেয়নি। এখন বিএনপি নেয়নি, বিএনপিরও উচিত, এবং বিএনপি তো একজন নেতা দেখলাম যে তিনি প্রকাশ্যে
দুঃখ প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমাও চেয়েছেন যে ভাষা ব্যবহারের জন্য। আমি মনে করি যে এই উপলব্ধি যদি হয় প্রত্যেক নেতার, তাহলে কিন্তু আমরা একটি সুস্থ ধারা বা পরস্পর, এমন আমাদের রাজনীতিটা এমন হয়ে গেছে যে সাধারণ বাক্য বিনিময় হয় না। এখন সংসদে বিরোধী দলের সদস্য খুবই কম, কিন্তু যখন বেশি ছিল তখনও আমরা দেখেছি যেটি ধরুন নবম সংসদ, অষ্টম সংসদ, সপ্তম সংসদ, সেই সংসদেও কিন্তু ব্যক্তিগত পর্যায়ে বাক্যালাপ বা মানে সংসদে বক্তৃতা দেওয়া ছাড়া ব্যক্তিগত কুশল বিনিময়, একে অপরের খোঁজখবর নেওয়া, এটি কিন্তু আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক পাকিস্তান আমল থেকেও যদি বলি যে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে অন্তত ব্যক্তিগত পর্যায়ে কখনো কোনো রেষারেষি ছিল না, একে অপরের বিপদে পাশে দাঁড়িয়েছেন। তার থেকে আমরা অনেক দূরে এসেছি। সেই সংস্কৃতিটা ফিরিয়ে আনার, সেই সংস্কৃতিটা ফিরিয়ে আনা উচিত। ফিরিয়ে আনার মানে দায়িত্বটা রাজনৈতিক নেতৃত্বকেই নিতে হবে। শিক্ষাটা এখান থেকে নিতে হবে। প্রফেসর নিজামুল হক ভাই, আমি সৌরভ ভাই যেটা বলেছে আমি শুনলাম, রাজনীতির শিষ্টাচারটা বোধহয় আমরা শিষ্টাচার থেকে আমরা দূরে সরে গিয়েছি। আপনারা দেখুন, আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি আমরা পালন করছি। 1971 সালের 7ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে যে ঐতিহাসিক ভাষণটি দিয়েছেন, চতুর্দিকে বন্দুক তাক করে আছে পাকিস্তানিরা, ওনার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, আওয়ামী লীগের ক্ষমতা দিচ্ছে না, পার্লামেন্ট স্থগিত করলো, সেখানে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে ইয়াহিয়া খান সাহেব এবং ভুট্টো সাহেবকে যেভাবে সম্মান করেছেন, জনাব ইয়াহিয়া খান সাহেব আসুন বসুন দেখুন, তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। কত সুন্দরভাবে আবেগ দিয়ে কথা বলেছেন। আমরা মুরাদ হাসানের কথা উনি বলেছেন, মুরাদ হাসান যে কুরুচিপূর্ণ বক্তব্য নারীদের সম্বন্ধে দিয়েছেন, এমনকি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় উনি যে সমস্ত ঘটনা ঘটিয়েছেন, বিভিন্নভাবে আমাদের সামাজিক মাধ্যমে যেটা প্রচারিত হয়েছে, তার বিরুদ্ধে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের যে বক্তব্যটা দিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি আমাদের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ সাহেবও বলেছেন যে তাকে দল থেকেও বের করে দেওয়া হবে। এমনকি আওয়ামী লীগ তৎক্ষণাৎ সে কাজটি করেছেন। এমনকি এর পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে আওয়ামী লীগের একজন উনি এক সময় যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন, উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন, এটা কোনোভাবেই কাম্য নয়। আমার মনে হয় যে এই ধরনের যদি একজন প্রধানমন্ত্রীর সম্বন্ধে যা ইচ্ছা তাই ভাষা ব্যবহার করবে, যা ইচ্ছা তাই বলবেন, এটা আমার মনে হয় রাজনৈতিক শিষ্টাচার থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। যেমন আমরা শিক্ষকতা করি, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের মধ্যে বিএনপি সমর্থিত শিক্ষক আছেন, আমরা আওয়ামী লীগ যারা করি সমর্থন করি সে সমর্থিত শিক্ষক আছেন। আমরা আমাদের আচার আচরণে আমাদের ছাত্রছাত্রীরাও কিন্তু আমাদেরকে ফলো করে যে স্যাররা কী বলতেছে। আমরা তো রাজনৈতিক ওই শিষ্টাচারটা আমরা বিশ্ববিদ্যালয়ে আমরা ধরে রেখেছি। আমাদের মধ্যে আমরা নির্বাচন করি, আবার আমরা একসাথে এক টেবিলে বসে চা খাচ্ছি, একসাথে পরীক্ষার কাজ করতেছি, একসাথে আমরা টেবুলেশন করতেছি, একসাথে একই মঞ্চে আমরা বক্তব্য রাখতেছি। তো আমার মনে হয় আমাদের রাজনৈতিক শিষ্টাচারটা সেদিকে আমাদের যাওয়া উচিত। কারণ আপনারা উনি বলেছেন যে সংসদে বিরোধী দল কমে গিয়েছে, খুবই অল্প সংখ্যক সদস্য, সে কালচারটা কারা ডেভেলপ করেছে, কারা দায়ী, সেটা আমাদের দেখা উচিত। আমরা যদি 13 সালে যদি বিএনপিকে ক্ষমতা নির্বাচন করতে আসতে বলা হলো, তারা নির্বাচন আসলো না, নির্বাচন বয়কট করলো। এখন নির্বাচন বয়কট না করলে দুর্বল একটা বিরোধী দল জাতীয় পার্টি আসলো, তো তারা এসে বিরোধী দলের ভূমিকা পালন করলো। একই কালচারে কিন্তু 19 সালের নির্বাচনেও বিএনপি আসে, তারা তাদের সেই শক্তিমত্তা রাজনৈতিকভাবে তারা দেখাতে পারে নাই, বিদায় তাদের সংসদ সদস্য কম, জনগণের ভোটও তারা নিতে পারে নাই। সেই কারণে আজকে কিন্তু বিরোধী দলের সংখ্যা এত কম বলে আমি মনে করি। তো আমি মনে করব যে রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক কালচার যারা প্রত্যেকটা দলকেই সেভাবেই আমার মনে হয় মানা উচিত যে আপনি যখন মন্ত্রী থাকবেন, আপনি যখন এমপি থাকবেন, আপনি উপজেলা চেয়ারম্যান থাকবেন, এমনকি ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আপনি আপনার কর্মীদের সাথে, মানুষের সাথে অন্তত ব্যবহার অন্য একটা জিনিস। মানুষের ভালো ব্যবহার দিয়ে আপনি অনেক কিছু জয় করতে পারবেন, কিন্তু খারাপ ব্যবহার দিয়ে আপনাকে মানুষ ভয় পাবে, কিন্তু আপনার আদর্শকে ফলো করবে না, আপনি আদর্শচ্যুত হবেন তখনই। তো আমি মনে করি সেটাই হওয়া উচিত বলে মনে করি। জি, ধন্যবাদ। দুটো বিষয় আলাপ করতে চাই। জনাব নিজামুল হক ভাই, আপনার কাছ থেকে শুনবো শুরুতেই। সেটি হচ্ছে যে এই যে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাটা দিল, এখন আজকে ক্যাবিনেটে সরকার বলেছে যে এটা ব্যাপারে 3 জন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সরকার এটাকে প্রত্যাখ্যান করছে যে তারা এই ধরনের। ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্র সরকার কখনোই
আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এসে 71 সালেও কিন্তু তারা আমাদেরকে সহযোগিতা করে নাই। এমনকি আপনারা দেখেছেন যে আমাদের 74 সালে কৃত্রিম দুর্ভিক্ষের জন্য তারা দায়ী। যুক্তরাষ্ট্রে এমন একটা গণতন্ত্র বিশ্বাস করে যেখানে যে তাদের স্বার্থ ঠিক থাকলে এটা একটা গণতন্ত্র, তাদের স্বার্থ ঠিক না থাকলে গণতন্ত্র না। সুদানের মতো দেশকে যুক্তরাষ্ট্র একসময় বলতো যে সুদান হলো সন্ত্রাসী রাষ্ট্র। কদিন আগে যখন ইসরায়েলকে সুদান স্বীকৃতি দিল, সুদান আর সন্ত্রাসী রাষ্ট্রের মধ্যে নেই। ইসরায়েল সারা বিশ্বে এত সন্ত্রাস করছে, সেখানের মধ্যে যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলের পাশে অবস্থান করছে। এমনকি যুক্তরাষ্ট্র মুসলিম দুটি বাহরাইন এবং আমাদের যে সংযুক্ত আরব আমিরাতে আমরা দেখছি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী সফর করছে আজকে নাফতালি বেনেট। তো সেখানে সেই সম্পর্কটা তারা ডেভেলপ করে দিয়েছে ইসরায়েলের স্বার্থ রক্ষা করার জন্য। তো আমাদের স্বার্থের জন্য যেহেতু আমাদের 71 সালের যখন আমাদেরকে যুক্তরাষ্ট্র আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেই নাই, এবং তাদের ফলোয়ার যারা এমনকি মুসলিম অনেকগুলো রাষ্ট্রও কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর পর তারা আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। আমরা দেখছি এদের এক ধরনের ষড়যন্ত্র, কারণ র্যাব অ্যাক্টিভিটিস করেছে অনেক আগে। গত 1 বছরে বা 2 বছরে আপনারা র্যাবের কোনো অ্যাক্টিভিটিস দেখেছেন? বেনজির আহমেদ র্যাবের ডিজি ছিল আরও 1 বছর 2 বছর আগে। আমাদের বর্তমান র্যাবের ডিজির আমলে আপনারা র্যাব কোনো ক্রসফায়ার দেখেছেন? কিন্তু কেন এই কাজটি করেছেন? এই কাজটি করেছেন অর্থাৎ রাজনৈতিকভাবে, যাতে ওই মৌলবাদ এবং আমাদের সন্ত্রাসী সংগঠনগুলো যাতে এরা এখানে একটা সুবিধা পায় এবং দেশে একটা অশান্তি সৃষ্টি করতে পারে। আমি মনে করি সেই কারণে যুক্তরাষ্ট্র এই কাজটি করেছে বলে আমি মনে করি। না, নিজামুল ভাই তো কী বলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি একটা প্রকাশ করেছেন এবং ঐতিহাসিক কিছু ঘটনাও বলেছেন। কিন্তু আমরা যাতে মানে সমস্যাটা কিন্তু আমাদের, আর যদি সমস্যা না থাকে সেটাও আমাদের। তো সুতরাং সমস্যা থাকলে সেটা যদি আমরা কার্পেটের নিচে ঢুকিয়ে রাখার চেষ্টা না করি, সমস্যাটা খুঁজে বের করে সমাধানের চেষ্টা করি। যুক্তরাষ্ট্র কি বললো না বললো সেটা কিন্তু বড় নয়, বড় হচ্ছে আমাদের মানুষের নিরাপত্তা, এখানকার প্রতিটি নাগরিকের নিরাপত্তা, গুম অপহরণ বন্ধ। এবং আওয়ামী লীগই 2008 সালের যে নির্বাচনী ইশতেহার, তাতে কিন্তু ঘোষণা করেছিল যে নির্বিচার বহির্ভূত হত্যা হবে না। এবং বিএনপি আমলে যখন অপারেশন ক্লিন হার্ট চালু হয়, র্যাবের প্রতিষ্ঠা কিন্তু বিএনপি আমলে, তখন কিন্তু এই আওয়ামী লীগ নেতৃত্ব কিন্তু তারা প্রবল বিরোধিতা করেছে। র্যাব নিষিদ্ধ করারও দাবি করেছে। নিষিদ্ধ করা না করার আমি সেই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু র্যাব একটি আইনানুগ প্রতিষ্ঠান, আইনানুগ বাহিনী, পুলিশও একটি আইনানুগ বাহিনী বা অন্যান্য নিরাপত্তা বাহিনী, সে আইনের অধীনে থেকে কাজটা করা। কিন্তু বেপরোয়া যদি করে, আইনের বাড়াবাড়ি যদি করে, আইন লঙ্ঘন করে, তখন কিন্তু এই প্রশ্নগুলো আসে। আমরা যদি বলি যে টেকনাফে যে মেজর সিনহা নিহত হলেন, এখন এটি বন্দুকযুদ্ধ বলে চালানো চেষ্টা করা হয়েছিল, কিন্তু টেকেনি। সুতরাং এই যে একজন সাবেক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলে ঘটনাটা যেভাবে আলোড়িত করেছে, যেভাবে আলোচনায় এসেছে, এবং এরপর কিন্তু দীর্ঘদিন আমরা দেখেছি এই বন্দুকযুদ্ধ থেমেছিল, কিন্তু আবার কিন্তু বন্দুকযুদ্ধ শুরু হয়েছে। কুমিল্লায় আমরা যে দেশের নিরাপত্তা বাহিনী, যে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ধর্ষ জঙ্গিদের জীবিত গ্রেপ্তার করতে পারে, তাদের জীবিত ধরে গ্রেপ্তার করতে পারে, যে শাস্তি দিতে পারে, সেখানে এই যে স্থানীয় পর্যায়ে যে সরকারের ভাষায় যদি তারা সন্ত্রাসীও হয়ে থাকে, তারা ডাকাতও হয়ে থাকে, মাদক ব্যবসায়ী হয়ে থাকে, তাদেরকে আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে বিচার করা যাবে না কেন? আমি মনে করি যে এটি হচ্ছে প্রতিকার। আর যে সরকার রাজনৈতিকভাবে যে কথাই বলুক না কেন যে এটি কল্পনাপ্রসূত, এটির কোনো ভিত্তি নেই, কিন্তু এই যে 3 মন্ত্রীকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে কিন্তু সরকার প্রমাণ করলো যে এটি গুরুত্বের সঙ্গে নিয়েছে, এবং আমরা আশা করি যে এই গুরুত্বটা অনুধাবন করে পরবর্তী পদক্ষেপ নেবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছিলেন যে কোনো ঘটনায় আমরা এটি তদন্ত করি, তদন্তে কেউ অপরাধী হলে, কেউ দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এবং সেটি জনসমক্ষে জানানো। আরেকটি হচ্ছে যে পুলিশ সংস্কার দীর্ঘদিন ধরে, আমি শুধু র্যাবের কথা বলছি না, আমাদের আইনশৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব, সেই সেখানে একটা কথা ছিল যে তদন্ত যারা করবে এবং আইন প্রয়োগ করবে, এটা আলাদা হতে হবে। কারণ কখনোই তদন্ত কর্মকর্তা এবং প্রয়োগকারী যদি এক হয়, তাহলে আর সেটি সুষ্ঠু তদন্ত হয় না, এবং দায়ী ব্যক্তিকেও
ব্যক্তিকে শনাক্ত করা হয় না। তো এক্ষেত্রে আমি মনে করি যে বিষয়টা এভাবে না নিয়ে, মানে ৭১-এ যুক্তরাষ্ট্র আমাদের বিরোধিতা করছে, এটা তো সবারই জানা, এবং তার আমরা নিন্দাও করব, তার প্রতিবাদও করব, মানে করেছি। কিন্তু তাই বলে বা যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু আমাদের ৭৪-এর দুর্ভিক্ষ, কিন্তু আমাদের এখানে কেউ না বলতে পারে যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এখানে বিচার বহির্ভূত হত্যা হচ্ছে, এখানে গুম হচ্ছে। আমি যুক্তরাষ্ট্রের কথা বাদ দিলাম, যে পরিবারগুলো যে সন্তান বাবাকে হারিয়েছে, যে বাবা সন্তানকে হারিয়েছে বা তার সন্তানের খোঁজ পাচ্ছে না, সেই খোঁজ দেওয়ার কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। আমি মনে করি রাষ্ট্রকে আরও আন্তরিক হতে হবে, সক্রিয় হতে হবে, এবং দলমত নির্বিশেষে আইনের প্রয়োগ নিরপেক্ষ হতে হবে, পক্ষপাত মুক্ত হতে হবে। যে আমরা যেই দেশের জন্য লড়েছি, যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছে লাখো শহীদরা, সেই একদম স্বাধীনতার দ্বার প্রান্তে উষা লগ্নে শহীদ বুদ্ধিজীবী সেই বীর সন্তানদেরকে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। আমরা কিন্তু 14ই ডিসেম্বরে পদার্পণ করছি। তো সেই রাষ্ট্র আমরা চেয়েছিলাম, যে রাষ্ট্রে এই ধরনের কোনো ধরনের মানে মানবাধিকার বলেন বা অন্য যেগুলো সিভিল রাইটস বলেন, সেগুলো কোনোভাবে মানে কেউ প্রশ্ন তুলতে পারবে না। সেই প্রত্যাশাগুলো জায়গা থেকে যদি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র একটা, আমি বলবো যে অনন্য ঘোষণাপত্র, যেখানে ছিল মানবিক মর্যাদা রক্ষা করা, সামাজিক ন্যায় বিচার এবং সাম্য। তা এই তিনটা থেকেই কিন্তু আমরা অনেক দূরে চলে আসছি, এবং সেটা যে এই আওয়ামী লীগ সরকারে আমলে তা নয়, পূর্বপর সব সরকারে আমলেই। আজকে বিএনপি বিরোধী দলে আছে, তারা সরকারের অন্যায় কাজের প্রতিবাদ করছে, কিন্তু তারা যখন ছিল তারাও কিন্তু একই কাজ করেছে। সুতরাং এর থেকে, এবং রাজনীতি যে কোনোভাবে রাজনৈতিক নেতৃত্বই কিন্তু দেশ পরিচালনা করবে। আমরা কথা বলতে পারি, আমরা তাতে পরামর্শ দিতে পারি, সমালোচনা করতে পারি, কিন্তু আমাদের দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করে না। রাজনৈতিক নেতৃত্বকে কিন্তু আত্মোপলব্ধি করতে হবে, আত্মসমালোচনা করতে হবে, যেটি বঙ্গবন্ধু কিন্তু মানে বহুবার বলেছেন, যে আত্মশুদ্ধি এবং আত্মসমালোচনার মধ্য দিয়েই আত্মশুদ্ধি হবে। তা আমরা চাই যে আমাদের রাজনীতি আত্মশুদ্ধি হোক, তাহলেই যে শহীদরা, যে দেশের শ্রেষ্ঠ সন্তানরা জীবন দিয়েছেন এই দেশের জন্যে, তারা যে দেশের স্বপ্ন দেখছেন, তারা একটু উদার মানবিক রাষ্ট্র চেয়েছিলেন, তারা একটি সমতাভিত্তিক রাষ্ট্র চেয়েছিলেন, তারা একটি কি বলে সমৃদ্ধ মানবিক মর্যাদার রাষ্ট্র চেয়েছিলেন। আমরা সেদিকে, এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কিন্তু আমরা সেটা প্রত্যাশা করতে পারি রাজনৈতিক নেতৃত্বের কাছে। খুবই ইম্পর্টেন্ট কথা, যে তিনটা শব্দ, হ্যাঁ, সাম্য, মানবিক মর্যাদা, হ্যাঁ, এবং আমি সৌরভ ভাইয়ের সামাজিক মর্যাদা, মানবিক মর্যাদার কথা উনি বলেছেন, ন্যায়ভিত্তিক একটা সমাজ ব্যবস্থার কথা উনি বলেছেন। আমাদের শিক্ষকরা 14 ডিসেম্বর কথা আপনি বলেছেন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলি আমরা আগামীকালকে আমাদের পূর্বসূরি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে কালকে আমরা অনেকগুলো প্রোগ্রাম করব, মিলাদ মাহফিল, আলোচনা সভা, শিক্ষক সমিতির আলোচনা সভা। আমাদের যে শহীদরা, যে শিক্ষকরা আত্মহত্যা দিয়েছেন, তাদের ত্যাগ যাতে কোনোভাবে বৃথা না যায়, এবং তারা যে কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভাষা আন্দোলন থেকে শুরু করে, ভাষা আন্দোলনও শিক্ষকরা সহযোগিতা করেছিলেন, এবং বঙ্গবন্ধু যে 6 দফা করেছেন বাঙালির দাবির বাঁচার দাবি, সেখানেও আমাদের শিক্ষকরা কিন্তু সক্রিয় সহযোগিতা করেছেন বঙ্গবন্ধুকে। এবং যার জন্য 69-এর আমরা দেখেন 20 ফেব্রুয়ারি ডক্টর জোহাকে কিন্তু পাক হানাদার বাহিনীর টিচারদেরকে টার্গেট করেছে, যারা বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছে। ডক্টর জোহা আত্মাহতির মাধ্যমে গণ অভ্যুত্থান ঘটেছে, এবং তারা সেটাকেই টার্গেট করে 14 ডিসেম্বর মেধা শূন্য করার জন্য শিক্ষকরাই দায়ী। এই শিক্ষকদের একটা অংশকে মেধা শূন্য করার জন্য তারা সেই কাজটি করেছিল। তো যাই হোক, আমরা আশা করব যে আমাদের যে সমস্ত শহীদ শিক্ষক আত্মহত্যা দিয়েছে, তাদের ত্যাগ কোনোভাবে যেন বৃথা না যায়। আমরা একটা সাম্প্রদায়িক বাংলাদেশ, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, এবং কি যাতে করে আমরা সাম্য থাকে, গণতন্ত্র থাকে, সে প্রত্যাশায় আমরা আজকে স্বাধীনতা 2 দিন পর আমাদের 16 ডিসেম্বর বিজয়ের প্রাক্কালে আমরা সেটাই প্রত্যাশা করছি। জি, এই আলোচনা প্রায় শেষ দিকে। সমসাময়িক আরেকটি বিষয়ে এখনও এটা আইনমন্ত্রী একটা ইঙ্গিত দিয়েছেন, যে ওয়েট অ্যান্ড সি, খালেদা জিয়াকে ব্যাপারে, সিদ্ধান্তের ব্যাপারে কি আপনার বিটুইন দ্য লাইন হিসেবে আপনি কি বুঝছেন? না, এটা দুটো হতে পারে। যে প্রথমে তিনি বলেছিলেন যে এটি সম্ভব না, আইনে নেই, সুতরাং এটি বিএনপির দাবি আপনার যৌক্তিক নয়। পরবর্তীকালে আইনজীবীরা, বিএনপির সমর্থক আইনজীবীরা যখন তার সাথে আলোচনা করেছেন, এবং একজন আইনজীবী হিসেবেই আলোচনা করেছেন, শুধু মন্ত্রী হিসেবে নয়, তাদের একজন
যোদ্ধা বা কর্মী হিসাবে, তখন কিন্তু তিনি অনেকটা নমনীয় বলেছেন যে কোনো ফাঁকফোকর আছে কিনা। এবং আপনি যেমন বলছেন যে ওয়েট অ্যান্ড সি, মানে অপেক্ষা করা, সেখানে কিন্তু একটা ক্ষীণ আশার দেখা যায়। আবার যদি এটি বিরোধী দল এভাবেও ভাবতে পারে যে এটি সময়ক্ষেপণ কিনা, আমি মনে করি যে এটি আইনে যদি থেকে থাকে, সুযোগ থাকে। এটা কি আইনের বিষয় মনে করছেন কিনা এখন? না, আইন তো আছে, মানবিকতা দেখানো কিন্তু আইনের মধ্যেই। আজকে যেমন 401 ধারায়, এক ধারায় তো নির্বাহী আদেশ বলে এটা করা হয়েছে। যদি 401 ধারা নাই থাকতো আমাদের সংবিধানে, যদি এই প্রভিশনে না থাকতো, সংবিধান তো না, এই ফৌজদারি বিধিতে যদি সেটা নাই থাকতো, তাহলে কিন্তু এটা প্রয়োগ করা যেত না। তাহলে একটাই ছিল, সেটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা। তা বলছে যে আইন মানবিকতার জন্যই আইন, এবং তার প্রয়োগও আইন যদি পাল্টাতে হয় সেটাও কিন্তু মানবিকতা। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে বিএনপি কিন্তু বারবার আন্দোলনের কথা বলছে, তারা দাবি করছে, কিন্তু ওই সরকারের থেকে এরকম কোনো মানে ইঙ্গিত আপনি দেখতে পান কিনা বা কথাবার্তার মধ্যে, যে দেয়ার আর সার্টেন এরিয়াজ যেখানে হয়তো আপনার মার্সি চাওয়া অথবা এই আরো হাম্বল এরকম আলোচনায় আসছে, এবং এমনকি আইনমন্ত্রী বা অন্য মন্ত্রীরা বলেছেন তিনি ক্ষমা চাইতে পারেন, আওয়ামী লীগের নেতারা বলেছেন। কিন্তু আমি বলছি যে এটি মানবিক প্রশ্নটা যে সামনে আসে, যে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার বিষয়টি, এখন তাকে যে জেলখানা থেকে বাইরে রাখা হয়েছে সেটা কিন্তু চিকিৎসার কথাই বলে, এবং তার পরিবার থেকে আবেদন জানিয়েছে, সে আবেদন গ্রহণ করা হয়েছে। এই আবেদন গ্রহণের কিন্তু দুটো পথ ছিল, একটা হচ্ছে নিঃশর্ত, একটা শর্ত। তো এখানে শর্ত দেওয়া হয়েছে। আমি তো মনে করি শর্তটা তুলে নিলে এটা সম্ভব, আমি একজন নাগরিক হিসেবে বলছি। যেটা বলবো, সৌরভ ভাই যেটা বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথমে মানবতা দেখিয়েছেন। আজ থেকে 2 বছর আগে ওনাকে কিন্তু করোনা যখন আরম্ভ হয়, তখন ওনাকে কিন্তু বঙ্গবন্ধু মেডিকেল কলেজ থেকে ওনাকে গুলশানের একটি বাসায় ওনাকে থাকার ব্যবস্থা করেছেন। এমনকি ওনার দলের লোকেরা এবং কি ওনার চিকিৎসকরা অনায়াসে ওনার সেখানে যাতায়াত করতো। ইভেনকি আমরা দেখেছি এবার কেয়ার হসপিটালে কয়েকবারই ওনাকে সেখান থেকে নেওয়া হয়েছে এবং উনি সেখান থেকে এসেছেন। তো এখন ইতিমধ্যে ওনার হয়তো শরীর খারাপ হয়েছে, তখন তারা দাবি করছে যে ওনার বিদেশে গেলে ওনার ট্রিটমেন্টটা হবে। আমি দেখছি যে বিএনপি যে সমস্ত ডাক্তাররা ইতিমধ্যে তারা একটা বিবৃতি দিয়েছে, ওনারা কিন্তু একটা মেডিকেল বোর্ড নিজেরাই তো করতে পারে, বা নিজেরাই আলাপ আলোচনা করে যতটা ওনার মানবিকতার কথা বলছেন, এর থেকে বেশি বিএনপির কোনো নেতা খুবই এই হয়ে যাবে। আমরা আগ্রহী না, আমরা বলছি যে আইনমন্ত্রী যে বললেন ওয়েট এন্ড সি, ইজ দেয়ার এনি রুম? না, আমি বলছি যে আইনমন্ত্রী যেটা বলেছে ওয়েট অ্যান্ড সি, আমরা মনে করি যে আইনের যদি কোনো ফাঁকফোকর থাকে বা আইনের মাধ্যমে যদি কোনো সুযোগ থাকে, অবশ্যই উনি সে ব্যবস্থা করবেন। আমরা আশা করব যে আইনমন্ত্রী যে ওয়েট অ্যান্ড সি বলছে, আমরা সে ওয়েট অ্যান্ড সি দেখবো, এবং সেই কারণেই সবাইকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ নিজামুল হক ভূঁইয়া, এবং ধন্যবাদ জানাই সৌরভ হাসান। প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত এই সময় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি অনলাইনেও আপনারা দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের অনুষ্ঠান, জনপ্রিয় অনুষ্ঠান এবং খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন। আর ওমিক্রনের ব্যাপারে সবাই সতর্ক থাকুন। সামগ্রিকভাবে সতর্কতার কোনো বিকল্প নেই, করোনা এখনও চলে যায়নি। কাজেই সবাই মাস্ক পরিধান করুন, সাবান দিয়ে হাত ধুন, ভিড় এড়িয়ে চলুন। ভালো থাকবেন সবাই।